আমার ছেলে কষ্ট করে দুনিয়াতে বাচ্চা থাকলে আমার খাওয়াইতো, আমার পড়াইতো, আমার তো না দেখার মতো আমার কেউ নাই, আমার স্বামীও নাই, আমার ছেলেও নাই। আমি 5 বছরের জামাইয়া নিয়ে আসি, আমি এটি হয়ে গেছি, আমি একলা, দেওয়ার মতো কেউ আমার নাই। বড় ছেলে একটা ভঙ্গ হয়ে গেছে, আমার একটা ভঙ্গ রোদ লেগে গেছে, আমার আমার কে দেখবো, আমার দেওয়ার মতো কেউ নাই। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি হলো এই যে আতিফ আহমেদ নিলয়, তো ওনার মার কাছে আছি। তো আপনারা জানেন সে মানে ফাঁসি নিয়ে মারা গেছে এরকম, তার মা বলতেছে মৃত্যুর পিছনে কি হয়েছিল সবকিছু একটু আমরা আপনাদের সাথে তুলে ধরবো। তো কেমন আছেন আন্টি? ভালো না বেশি? একটু ক্যামেরার দিকে তাকায় বলেন, আসলে সেদিন কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। হসপিটালের হ্যাঁ, সবকিছু বলেন, কি হয়েছিল। আপনার ছেলে তো আপনার ছেলে তো বয়স খুবই কম, সে তো মানে মানে আমরা তো জানলাম অনেক ডিপ্রেশনে ছিল, মানে অনেক অশান্তির মধ্যে ছিল, টেনশনে ছিল, এরকম কিছু। তো আপনি মা হয়ে কতটুকু জানেন, বা উনি কি এখানে থাকতো নাকি শ্বশুর বাড়িতে থাকতো, সবকিছু একটু ক্লিয়ার করেন। আমার ছেলে ডিপ্রেশনে আছিল কিনা তা আমি তো এরকম টেনশন ছেলেরে দেই নাই কোনো সময়। আচ্ছা, এরকম এরকম প্যারাশন কোনো সময় আমি দেই নাই। আমার সংসারে আমি এরকম অভাব অনটন নাই যে আমি ছেলেরে দিয়া আমি এরকম টেনশনে ফেলে যাবো। শ্বশুর বাড়িতে থাকছে, ওখানে থেকে আর কি ওর মধ্যে কি হয়েছে না হয়েছে ওটা আমি জানি না। তো আপনারা কোথায় থাকেন? আমি তো থাকি আমার বাসায়, ওই থাকে শ্বশুর শাশুড়ি নিয়ে 4 বছর একসাথে আছিল ওরা। 4 বছর ধরে আপনার ছেলে শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুর বাড়িতে থাকে। তো আমরা তো জানি প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে থাকে, মানে নিজের বাড়িতে থাকে। তো নিজের বাড়ি আপনার ছেলে কেন শ্বশুর বাড়িতে থাকতো? আমার বাড়িতে শ্বশুর বাড়িতে কেন থাকতো, বিয়ের পর ওর বউ মানে এই জায়গায় থাকতে দিব না, ওর বউর এখানে ভালো লাগে না, পরিবেশের ভালো লাগে না, ওর শান্তি লাগে না, ওর ভালো পরিবেশে রাখতে চায়। তার ফলে ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো, এই নোংরা পরিবেশ ওর বউর ভালো লাগে না, তার কারণে এখানে ওর বউ থাকবো না। তো জবরদস্তি করে আর বউ এখানে রাগারাগি করে একদিন বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়ি চলে যায়, ওই আর এদিকে আসে না। পরে আমার ছেলেও বোন সাথে চলে গেছে, যাইয়া শ্বশুর বাড়িতে যাই, একসাথে ওরা 2 রুম নিয়ে থাকে। মানে ওদের ভাড়া দিয়ে থাকে, আমার ছেলে ওর শ্বশুর মানে ভাড়া দিয়ে 2 জন একসাথে থাকে। এরকম করার পর 4 বছর একসাথে থাকছে, থাকে আছে 3 মাস। 3 মাস আগে বসছিল ব্রিজের সামনে, ওই ওরা আলাদা হয়ে যায়, আলাদা হইয়া এখানে আলাদা বাসা নেয়। তো আলাদা বাসা নিয়ে 3 মাস ধরে এখানেই থাকতেছে। তো ওর বাপে মারা গেছে ক্যান্সার হইয়া কিছুদিন আগে। 40 করতে আমরা দেশে গেছি, আমার ছেলেও গেছে আমার সাথে। ছেলে দেশে গেছে, ছেলে আমরা গেছি 21 তারিখে, 22 তারিখে ছেলে দেশ থেকে চলে আসে। ক্যামেরার দিকে তাকায় বলেন। হ্যাঁ, 22 তারিখে দেশ থেকে চলে আসে, চলে আসে ঢাকা। আইতে 5:30 বাজে, আসা ফোন দিছে, আম্মু আমি ঢাকায় পৌঁছাইছি, তা আমি কি খাইছো কিছু? না কিছু খাই নাই। তো আমি কি কিছু খাইলে বাসায় যা মোরে ফোন দিও, এই আমার শেষ কথা আমার সাথে আমার ছেলের। পরে বাসায় আয়া আর ফোন টোন দেয় না। সারা রাত্রে গেলো, তো চিন্তা করলাম যে হয়তো জার্নি করে গেছে, মনে হয় ঘুমাইতেছে। পরের দিন সারাদিন 12টা বাজে গেছে, ওরা আবার একটু দেরি করে, ঘুম থেকে দেরি করে ওঠে। আমি ভাবছি কি মনে হয় ঘুমাইতেছে এখনো, ওইটা ফোন দিব, তাও ফোন টোন দেয় না। এরকম করে করতে যখন 5:30 বাজে, বিকাল বেলা এই ঢাকা থেকে একটা ফোন গেছে আমার ভাইয়ের নাম্বার দিয়া। ফোন দিয়া কইতেছে কি যে নিলয় গলায় দড়ি দিছে, আমরা বাসায় লোক আসছিল এই বাসায়। তখন আমার আর খেয়াল নাই। পরে মানে আমি কই আছি আমি আর জানি না। পরে এর মধ্যে ওর বাপের নাম্বার দিয়ে একটা ফোন গেছে, নুপুরের বাপের নাম্বার দিয়া ফোন গেছে। পরে ওই ফোনটা আমার বোনের জামাই রিসিভ করছে। তো রিসিভ করে আমার তো খবর নেই, যে আমার ভাই বলার পরে যে গলায় ধরে দিছে নিলয়। পরে আমার বোন জামাই রিসিভ করছে, পরে কি আসে বিষয় পরে খবর ভাই বলছে ওরা মরার ইয়া নেই, পুলিশ নাই। পরে আমার বোন জামাই মাইকে ভাড়া করে আমার ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে পরে গেছে, আমরা পরে জিজ্ঞাসা আমার বাইরে না কারো জিজ্ঞাসা লাস্ট কোন জায়গায় আছে, পরে কইছে কি যে মর্গে আছে, ওই যে কি হসপিটাল মানে না সরদিয়াতে, হ্যাঁ সরদিতে আছে। পরে আমরা গাড়ি নিয়ে ওখানে সরাসরি গেছি, জায়গা ছেলে দেখলাম যে মর্গে আমার ছেলে মানে শোয়া রাখছে। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে কিনা আপনার ছেলের বউ আপনার সাথে থাকতো না, হ্যাঁ, তো এটার কারণটা কি? কি জন্য আলাদা থাকতো, এটার কারণটা কি? এটার কারণ এখন আমি জানি না, কারণ আমি আমার ছেলের ঘরে কোনো সময় অশান্তি, কোনো সময় ঝগড়াঝাটি, এইসব কোনো কিছু আমার ওরা লগে আমার কোনো সময় কোনো সম্পর্ক নষ্ট হয়ে নাই বা কথা কাটাকাটি হয় নাই। আর আমি ওরা সবসময় মেয়ের মতো দেখছি। আমার মেয়েটা চিন্তা করি যে আমার ছেলে বিয়ে করে আনছে যখন আমার মেয়ে, আমি ওরা মেয়ের মতো করে ওরা রাখছি। আমি বিশ্বাস না করলে আশপাশের মানুষরা ডাক মানে জিজ্ঞাসা করেন যে ওর সাথে আমি কিভাবে থাকছি।
ওই আমার সহ্য করতে পারতো না। বিয়েটা কি আপনি মানে পছন্দ করে করাইছিলেন নাকি ওনার নিজে পছন্দ করে করছে আপনার ছেলে? না, আমরা পছন্দ করে করে নাই, ওরা ওরা দুইজনেই রিলেশন করে বিয়েটা হয়েছে, রিলেশন করে ওরা নিজেরা সম্পর্ক বিয়ে করে করছে। বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে বউ নিয়ে আসছিল এখানে, বউ তো থাকলো না, নোংরা পরিবেশ ওর ভালো লাগে আপনাদের না, পরিবেশ আপনার ছেলের বউয়ের পছন্দ হইতো না, পছন্দ হয় এজন্য না, ও আলাদাভাবে আলাদা ফ্ল্যাট বাসা বাসা ভিআইপি ফ্ল্যাট থাকবে। বাসা নিয়ে হ্যাঁ, থাকতো। তো আপনার ছেলে তো বাংলাদেশের মধ্যে খুবই মানে নামকরা একজন শিল্পী, তার কোটি কোটি ভক্ত আছে, হ্যাঁ? তার ভক্তরা মানে সবাই মানে আতঙ্কের মধ্যে আছে যে আপনার ছেলে এত অল্প বয়সে মানে পৃথিবী থেকে বিদায় নিল, হ্যাঁ? আপনার ছেলের জন্য অনেকেরই ভালোবাসা আছে। তো কি জন্য এই সেদিন ঘটনাটা কি হয়েছিল, বা আপনার ছেলে বা ছেলের বউর সাথে কি মানে পারিবারিকভাবে কোনো সংসারের মধ্যে কোনো অশান্তি হইতো কিনা? যেহেতু আপনার কাছে মানে থাকতো না, তারপরে আপনার কাছে কোনো অবজেকশন আসতো কিনা? আমার কাছে ওর বউ মনে করেন অনেক, ওর বউ জিদ, ওর অনেক থেকে একটা মাইয়া অনেক জিদ ওর। এই বাসায় থেকে গেছে, মনে করেন এই বাসায় আমার সামনে অনেকদিন ঝগড়া লাগছে ওরা। তো ওরা মানে নতুন অবস্থা নতুন প্রথম দিকে। অবস্থায়, হ্যাঁ নতুন অবস্থায় ঝগড়া লাগতো। কারণ আমি তো শাশুড়ি, কারণ আমি তো ওর মাঝখানে আর কিছু বলতে পারি না, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মানে লাগিয়ে আমার ছেলের যে শাড়ি খালা ধরে টান মারতো, হাতের মধ্যে কামড় মারতো, এরকম করতো ওরে। ওর ওর পেটের মধ্যে লাথি মারতো, ওই খাটের মধ্যে লাথি খাটের মধ্যে দিন দিন করে লাথি মারতো, এরকম করতো। তখন আমি একদিন আমি এরকম দেখে গেছি মাঝখানে দরজা দিয়ে, আমি কি হয়েছে তোরা এরকম, তোরা ওর এমনি মারামারি লাগছে ছেলে গিয়া। পরে এটা কোনে, পরে আমি কি পরে রিলে করতেছে ইয়া, ওই নাকি এখানে থাকবো না, ওই চলে যাবো। তো আমি চলে গেলে যদি এখান থেকে দূরে যাই, ভালো থাকতে পারে তো তোরা সুখে থাকছে, চলে যা, সমস্যা নেই, এখানে তার দরকার নেই, তোরা জন্য ভালো থাকবে, আমি এমনি ভালো। পরে তারা এখান থেকে পরে জগমগা লেগে হ্যাঁ বাপের বাসা চলে গেছে বউ। পরে আমার ছেলে হয়ে গেছে, যাইয়া পরে শ্বশুর লেগে তো বছর থাকছে, থাকিয়া 3 মাস আগে আলাদা বাসা নিছে বসিলা ব্রিজের এখানে। আচ্ছা। তো এই যে আরেকটা বিষয় হলো, আপনার ছেলে যে মানে এই পর্যন্ত টাকা পয়সা উপার্জন করছে, এই টাকাগুলি কি আপনার কাছেই দিত নাকি? আমার কাছে কোনো সময় একটা টাকা করে আমার ছেলে এনে দেয় নাই, দিছে। এই যে আজকে ওর বাপের যখন ক্যান্সার মারা গেছে, ক্যান্সার মারা গেছে, পরে ওর বাপের খাওয়ানোর সময় 10,000 টাকা এক মাসে দিছে, আর ওই দিন বাড়ি যাওয়ার সময় হাতে 5,000 টাকা দিছে। এই মোট মানে 15,000 টাকা আমি ওর চাকরি, ওর যে চ্যানেলে গান করে, গান করার বয়স এই পর্যন্ত আমি 15,000 টাকা পাইছি ওর এই ছেলে। 15,000 টাকা ইদানিং পাইছে? ইদানিং মানে পাইছি, ওর বাবা মারা মারা যাওয়ার পর। আচ্ছা, এখন তো ওর বাবা নাই, আমার দায়িত্ব সিনার কেউ নাই, আমার ছেলেটা তো মনে করে আমার মারে আর কে দিব। আচ্ছা, এই 2 মাসে আমার ছেলে একবার দিছে 10,000, একবার দিছে 5,000। আচ্ছা। তো আরেকটা বিষয় হলো, আপনার ছেলে নাকি এই কেরানীগঞ্জের এদিকে জায়গা রেজিস্ট্রেশন করতেছে বা জায়গা হ্যাঁ, কিনছে। তো কেরানীগঞ্জে আপনি বলতেছেন বাসার মধ্যে নাকি লক্ষ লক্ষ টাকা ছিল। তো উনি বলতেছে টাকা ছিল না আপনার ছেলের বউ। তো আসলে কথাটা কতটুকু? আমার ছেলে ওইখানে জমিতে 10 লাখ টাকা বাইনা করে, ওই বাইনাতে আমার বিদেশের ছেলে একটা আছে, ওইটা ওর অনেক সমস্যা, রক লাগবে, রক লাগিয়ে রাখছে। ওইটা মনে করেন ওরা প্রতিবন্ধী করলেই হয়, উপঙ্গ করলেই চলে। তো ওই ওইখানে থেকে 2,75,000 টাকা পাঠাইছে, নিলে জমিটা কিনে রাখছে এনে। তখন কইছে ভাই আমার কিছু টাকা দেন, ধার দেন, আপনি আমি পরে দিয়ে দিব। পরে নিলে বড়টা পাঠাইছে 2,75,000 টাকা। আর শামসুল অফিসিয়াল থেকে নাকি আনছে 2 লক্ষ টাকা, আর চ্যানেল মেল কিছু বেচে বেচে 10 লাখ টাকা বাইনা করছে এনে। বাইনা করার পর এখন আরো 5 লাখ টাকা বাকি রয়েছে, 15 লাখ টাকা জমির দাম। তো 5 লাখ টাকার বাকি রয়েছে। তো কিছুদিন আগে ওর বাপের 40 বাড়িতে গেলাম আমরা, গেছি পরে ওর চাচার কাছে টাকা ধারছে, কাকা আমাদের 5 লাখ টাকা বাকি আছে, তো ওনার টাকা লাগে আমি জায়গাটা দলিল করতে পারতেছি না, আমার কিছু টাকা দিয়ে চালান, পরে আমি চ্যানেল মেল আমার আছে বিক্রি করে আমি কিছু টাকা দিব। পরে আমার বাসুরে ওরে 4 লাখ টাকা দিয়ে যে জায়গাটা জায়গা যেত, ওইটা বাইনা করে রাখো, সেটা বেশি দিন রাখা যাবো না, সমস্যা হয়ে গেলে। পরে আমার বাসুরে ওরা 4 লক্ষ টাকা দিছি। আর শামসুল নাকি ওই আবার 1 লক্ষ টাকা, এই 5 লাখ টাকা ওর বাসায় আছে আমার জানা মতে। এটা আপনার জানা মতে মানে 5 লক্ষ টাকা হ্যাঁ মানে বাসায় আছে, জমির টাকা কিছু শর্ট ছিল, ওর বাসায় আছে। হ্যাঁ উনি জমির বলতেছে টাকা যে কিনা ওনার বাসার মধ্যে মাত্র 5,000 টাকা ছিল সেদিন। ওর বাসার মধ্যে আমি জানি আমার ছেলে যখন বাড়ি থেকে আসে 4 লক্ষ টাকা আমার বাসা থেকে নিয়ে আসে, নাহলে আপনি ফোন দেন, বিশ্বাস না করলে কথা বলেন। আপনাদের এই দুজনের কথার মধ্যে মিল আসতেছে না, কারণটা কি? মানে আপনার মার ভাষ্যমতে একটা শোনা যাইতেছে, আপনার ছেলের বউর ভাষ্যমতে অন্য একটা কথা শোনা যাইতেছে, এটার কারণটা কি? কারণটা কি সেটা আমি, আমারটা যেটা শুনেন এটাই সত্যি। আচ্ছা, মানে আপনি তো মা, আমি মা কোনোদিন সন্তানের লেগে মিথ্যা কথা বলে না, আর সন্তানের কোনোদিন খারাপ চায় না মা, এটা আপনারা একটা মা সন্তান আপনারা বুঝেন। তো আরেকটা বিষয় হলো, মানে একটা বিষয় আমরা দেখতেছি যে উনি পারিবারিক ভাবে অনেক অশান্তিতে ছিল, আপনার স্বামী মারা গেছে এবং মানে প্রায় 40 দিন হয়েছিল আপনার ছেলে মারা নাকি, হ্যাঁ?
40 দিন 41 দিনের মাথায়। তো ছেলেও মারা গেছে। তো উনি নাকি পারিবারিকভাবে সাংসারিকভাবে চাপে ছিল। মানে আপনি কি কোনো চাপ দিতেন কিনা টাকা পয়সার জন্য যে তুমি আমাকে টাকা দাও এরকম কিছু? তো উনি নাকি অনেক টেনশনের মধ্যে ছিল। তো আসলে এই বিষয়ে বলতেন নাকি আপনার ছেলের বউ চাপ দিত, মানসিকভাবে সে ভেঙে পড়ছিল এরকম কিছু? সত্যি কথা বলতে কি, বিশ্বাস করে কি না করে, আল্লাহর হাজির নাজির রেখে বলতে পারবো যে আমি কোনো সময় আমার ছেলের কাছে 10টা টাকা করে চাই নাই যে আমার 10টা টাকা করে তুই দে। ওর বাপে বিদেশে থাকছে, ওর বাপে আমার বিদেশ থেকে টাকা দিত, আমার বড় ছেলে দিত। আমার ছেলের কোনো সময় আমি সাংসারিক টাকা লাগে বা আমার কোনো খরচ মরচের লাগে কোনো সময় আমার কাছে 10 টাকা চাই নাই। চিন্তা করছি ছেলে ইনকাম করে বিয়ে শাদী করছে, সংসার নিয়ে ওই ভালো থাক, ওইটাই আমার ভালো। আমি 10 টাকার কাছে চাই নাই। ওর বউ যদি ওরে প্যারা দিছে, ওই আমার কাছে অনেক সময় বলতো আমার ওর ওই আমার অনেক ওর চাহিদা বেশি, ওই আমার অনেক সময়ে মানে ওর এটা করে দিতে হইব, ওর নামে জায়গা রেখে দিতে হইব, ওর নামে ব্যাংকে যত টাকা রাখতে হইব এটা করে দিতে হইব, সবসময় ইডলি হালি আমি প্যারা দেবো। তো ইডি আয়কো জগাজাটি করে ওর মা ও প্যারা দে, ওর বাপু প্যারা দে যে আমার মেয়ের এটা করে দো ওইটা করে দো। আমার কাছে আমার ছেলে মাঝে মধ্যে বলতো। আচ্ছা আন্টি, যে জমিনটা আপনার টাকা দিছে জমিন কিনতে, ওই জমিনটা কার নামে নেওয়া হয়েছে এটা কি জানেন আপনি? এই জমিটা আমার ছেলে যখন বাচ্চা ছিল তখন আমি জিজ্ঞাসি যে জমিটা রাখতে কার নামে দলিল করবি বা কি আসবে বিষয়। তখন প্রথম হে কইছি কি যে আমার নামে একলাই করুম, বোর নামে দুমুখী লেগিয়া, বোর নামে দুম আমার নামে আমি একলা করুম, এটা কইছি। তো ছেলে আমার কাছে এটা বলছে। তো ছেলে মারা যাওয়ার পরে আমরা আবার ওই যে জাতিকা ভাইনা নিছে, এর কাছ থেকে আমরা আবার খবর নিছি যে জমিটা যে ভাইনা হয়েছে কার 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 নামে ভাইনা হয়েছে। তখন আবার জমিওয়ালা বললো কি যে না, হেরা স্বামী স্ত্রী দুজন নামে ভাইনা হয়েছে। আচ্ছা, এখন এটা শেষ উপায়টা কি হবে এই জমির? এখন জমি কি আপনারা চান? আমার ছেলের জমি তো আমি চামুই। আমার ছেলে কষ্ট করে দুনিয়াতে বাচ্চা থাকলে আমার খাওয়াইতো, আমার পড়াইতো, আমার তো না দেহার মতো আমার কেউ নাই, আমার স্বামীও নাই, আমার ছেলেও নাই। আমি 5 বছরের জামাইয়া নিয়ে তাই আমি এটি হয়ে গেছি, আমি একলা, দেহার মতো কেউ আমার নাই। বড় ছেলে একটা ভঙ্গ হয়ে গেছে, আমার বড় একটা ভঙ্গ রোদ লেগে গেছে। আমার আমার কেউ দেখবো, আমার দেহার মতো কেউ নাই। তো আরেকটা বিষয়, আমার ছেলেটা আমার সুস্থ করে দিচ্ছে, আমার ছেলেটা দুনিয়াতে নেই। তো দর্শক দেখেন মা কিভাবে মানে ছেলের জন্য কান্না করতেছে। তো আপনি একটা বিষয় ক্লিয়ার করতেন, আপনার ছেলে কি মানে ধরেন পারিবারিক ভাবে যখন অশান্তির মধ্যে থাকতো তখন কি সে এরকম কথা বলতো যে আমি বিষ খাবো অথবা মানে ফাঁসি নিয়ে মরে যাবো, ওই পৃথিবীতে আমার থাকে কোনো দরকার নেই, এরকম কথা কি আপনাদের সামনে আগে কোনো মৃত্যুর আগে বলতো কিনা? এই সমস্ত কথা মৃত্যুর আগে আমাদের কিছু বলতো না, কিন্তু ওর বউ ওরা প্যারা দিত। তো ওনার বলতো আম্মু আমার তাড়াতাড়ি করে তোমরা কি করবা করো, আমি নিজে নিজে বিয়েটা করে এখন আমি ঠেকে গেছি, কেউ বলতেও পারি না, কেউ বললে আমি ওনার ঠাই পাবো না, কারণ নিজের নিজের ভুল নিজে করছি। তোমরা এখন আমার ওই বিদেশে পাঠাও, আনলে কি করবা করো, নাহলে আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা থাকবো না। আমার যে প্যারা দে আমি সহ্য করতে পারতাছি না, এটাই আমার কাছে আমার ছেলে অনেক সময় দিব পয়সা পয়সা কইতো আমারে। আচ্ছা, তো আর উনি বলতো কিনা যে আপনার ছেলের বউ যেটা বলতেছে যে সেও মানে মরে যাবে, তার স্বামী মারা গেছে, তার পৃথিবীতে বাচ্চা থেকে কোনো লাভ নাই, অনেক ভালোবাসতো, তারা রিলেশন করে বিয়ে করছে, এরকম কোনো ঘটনা হইতেই পারে না, মানে সে যে রুমের মধ্যে মৃত্যুবরণ করছে এই রুমের দরজাটা নাকি আটকানো ছিল? আটকানো ছিল না খোলা ছিল, ওইটা ধর আমরা ওই বাসাতে যাই নাই, বলতে পারি না। কিন্তু আমার ছেলের বউ যে মনে করেন 100টা কথার মধ্যে মনে হয় ওর একটা কথা সত্যি নাই। আচ্ছা, অনেক অনেক মিথ্যা কথা বলে। আর যে মেয়ে এত কথা বলতে পারে একটা লাইভে যায়, এটা যে কত বড় ভালো করে আপনি ভালো করে বুঝছেন, জানেন আপনারা। ওর ওর মধ্যে মানে হাজারের ভিতরে মনে হয় ওর 5টা কথা সত্যিও না, অনেক মিথ্যুকার, অনেক রাগী। আচ্ছা, নিলয় যখন মারা যায়, তাকে যখন কবর দেওয়া হয়, তখন নিলয়ের শ্বশুরের বাড়ির কেউ গিয়েছিল বা নিলয়ের বউ কি গিয়েছিল সে কবরে, বা আজও কি আপনাদের কাছে আসছে তার খবর জানতে? আমার ছেলে মারা গেছে 25 দিন, ওরা কোনো একটা লোক আমার কাছ থেকে কোনো খোঁজ খবর নেয় নাই যে ছেলেটা যে মারা গেছে, মানে আমি কি অবস্থা আছি, কই আছি, কিভাবে আছি, বা ছেলেটার কোন জায়গায় মাটি দিলাম, কেউ একটা লোক ওরা জানতে চায় নাই। তারপরে ছেলে নিয়ে দেশে গেছি, ওর বউ জানে, শ্বশুর জানে, কেউ জানে, কেউ তো খোঁজ খবর নেয় নাই। আমার ছেলেটার কোন জায়গায় রেখে আইছি, কেউ একটা খোঁজ খবর নেয় নাই। আজকে পর্যন্ত ওরা আমার বাসায় আসে নাই, ফোন দেয় নাই। তো এই প্রতিবেদনে কিছুদিন আগে নিলয়ের বউ যে কথাগুলো বলছে সেখানে তো বলা ছিল যে উনি নাকি কবরে গিয়েছিল, কুমিল্লা গিয়েছিল। আবার একটা কথা শুনতে পেলাম উনি নিলয় নাকি কুমিল্লাতে মারা গেছে, এটাও নাকি ওনার কথায় আসছিল। এটা আমি তো